করে তহমিনা বেগম। দ্রুত হাতে মেয়ের এলোমেলো করে ফেলে রাখা সব জামা কাপড় গুছিয়ে দেন। তারপর যা যা প্রয়োজন সবকিছুই গুছিয়ে নেন। তরু বের হওয়ার আগেই তিনি আবার রুম ছাড়েন। তিনি কোনোভাবেই মেয়ের সামনে যেতে চাচ্ছে না, যদি কান্না এসে পড়ে সেই ভয়ে। অবশ্য তার মেয়ে তো অনেক স্ট্রং, কিন্তু তিনি নিজেই তো ইমোশনাল মানুষ। তরু রুম থেকে এসে দেখলো একদম সবকিছু পরিপাটি করা। তরুর বুঝতে বাকি রইল না যে রুমে কে এসেছিল। হাতে থাকা তোয়ালেটা শুকাতে দিয়ে তরু বের হয় রুম থেকে। তহমিনা তখন সবার জন্য খাবার সাজাতে ব্যস্ত। তার রান্না ইতোমধ্যে শেষ, এখন পরিবেশনের জন্য গোছগাছ করছেন। নূরনাহার সেখানে নেই, তিনি আর জিনিসপত্র গোছগাছ করতে গিয়েছেন। তরু যে এসেছে তহমিনা তো দেখেনি, সে অন্যদিকে মুখ করে কাজে ব্যস্ত। তরু আস্তে আস্তে পেছনে গিয়ে মাকে জড়িয়ে ধরে। পেছনে কারো উপস্থিত টের পেয়ে হাত থেমে যায় তহমিনা বেগমের। যার থেকে দূরে থাকতে সামনে গেলেন না, সে এখন সামনে। তহমিনা নিজেকে সংযত রেখে বললেন, এখন কি করছো? যাও, চুল শুকিয়ে মুখে একটু ক্রিম দাও। এমনি তো যা দেখতে লাগছে না, এই অবস্থায় কি যাবে নাকি? আম্মু, তুমি পালাই পালাই করছো কেন? দূর পাগলি মেয়ে, পালাই পালাই করব কেন? আমি তো আমার কাজ করছি। বুঝি বুঝি। হয়েছে, আর পাকনামি করতে হবে না। শোন, ওখানে গিয়ে একদম ভালো মেয়ের মতন থাকবে। ফুপুকে একটুও জ্বালাতন করবে না। ফুপুর যেন কোনো কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবে। ফুপির ছোট মাকে নিয়ে যাচ্ছে। মা তার মেয়ের একদম কষ্ট হতে দেবে না, দেখো তুমি। মেয়ের কথা শুনে তহমিনা হেসে দেয়। অবশ্য মাকে হাসানোর জন্যই তরু এমনটা বলেছে। এরপর একে একে সবাই আসে সেখানে। একসাথে খেতে বসে সবাই। দেখতে দেখতে প্রায় 2:30 বেজে যায়। সবকিছু মোটামুটি গোছগাছ, সবাই মোটামুটি রেডিও। তখন লাঠি ভর করে আস্তে আস্তে সেখানে উপস্থিত হয় তারামন বিবি। তার নাতনি চলে যাচ্ছে বলে তারও কষ্ট হচ্ছে। তবে তিনি জানেন গ্রামের মানুষ কেমন। তারা তরুকে কথা শোনাতে একটা সুযোগও হাতছাড়া করবে না। এরকম বাজে কথা হয়তো তরু সহ্য করতে পারবে না। এজন্যই তো তিনি তার নাতনিকে দূরে রাখার পরামর্শ দিলেন। তিনি এসে নাতনির মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন একদম ভালো মেয়ে হয়ে থাকার জন্য। নুরুল ইসলাম তার কথা রাখলেন, তিনি গিয়ে মেয়েকে পৌঁছে দিয়ে আসবেন। তবে তার থাকার সময় হবে না, তিনি রাতের বাসে আবারও ফিরে আসবে। অন্ধকার একটা ঘরের মধ্যে বসে আছে আসিফ। এই রুমে একটা দরজা ছাড়া আর কিছুই নেই, একটা কারেন্টের ভাল্বও নেই। শুধু একটা টেবিল ল্যাম্প আর উপরে ভন ভন করে ঘুরতে থাকা একটি পাখা। না আছে একটা খাট, ফ্লোরিং করা। আসিফের মনে হচ্ছে কোনো জেলখানায় বন্দি আছে সে। সেখানকার পরিবেশও বোধহয় এর থেকে ভালো। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই দেখতে পাচ্ছে না আসিফ। আসিফ মোটামুটি জানে ওকে এখানে কে আটকে রেখেছে। ওর কানে বারবার শুধু বাজছে সেই দিনের শোনা কথাগুলো। বিয়ের কিছু শপিং বাকি ছিল, শাড়ি শেরওয়ানি কেনা হয়নি। আবির চেয়েছিল তরুকে নিয়ে দুইজন পছন্দ করে এগুলো কিনবে। সেই কথা মতো তরুকে নিয়ে শপিংয়ে গিয়েছিল। শপিং করে ফেরার পরে আবির তরুকে পৌঁছে দিয়ে গিয়েছিল। তরু বারবার বলার পরেও আবির সেই দিন বাসায় আসেনি। তাই তরুকে একা একাই বাসায় চলে আসতে হয়েছিল। বাসায় আসার পর তহমিনা দেখতে চেয়েছিল যে কি কি আনলো। তহমিনা প্রথম ব্যাগটা খুলতেই দেখলো সেখানে আবিরের শেরওয়ানি রয়েছে। তহমিনার সাথে সাথে তরুকে ডাকে, তরু, এই তরু, তুই শেরওয়ানি নিয়ে চলে এসেছিস কেন? তোর কি আবার এগুলো পড়তে ইচ্ছে করছে নাকি? ধুর আম্মু, মজা করো না তো। ভুলবশত আবিরের শেরওয়ানি নিয়ে চলে এসেছি। সেটা তো বুঝতেই পেরেছি, কিন্তু এখন এটা দিয়ে আসতে আবার কে যাবে? এত দূরের পথ, কি ঝামেলা বাঁধিয়ে ফেললি বলতো? সেই মুহূর্তে আসিফ ওই বাড়িতে এসেছিল মূলত নুরুল ইসলামের কাছে। এসে এই অবস্থা দেখে আসিফ বলছিল, আন্টি, চিন্তা করো না। তুমি এখনই আবির ভাইকে ফোন করে দেখো সে কোথায় আছে। হয়তো বেশি দূর যায়নি। তাকে রাস্তার মাথায় আসতে বলো, আমি অতটুকু গিয়ে পৌঁছে আসি। হ্যাঁ আসিফ, সেটাই একদম ঠিক বলেছ। দাঁড়ান, আমি এখনই ফোন করে দেখছি। তহমিনা তখনই আবিরকে ফোন করে। আবির বেশি দূর যায়নি। যখন শুনলো শেরওয়ানি রেখে গেছে, তখন আবার ব্যাক করতেই হলো।
নয়তো আবার যাওয়া লাগবে শপিংয়ে। আবির গাড়ি ঘুরিয়ে আবার আসে সেই রাস্তার মাথা অবধি, যেখানে তরুকে নামিয়ে দিয়ে গিয়েছিল। তরুদের বাসা এখান থেকে কিছুটা ভেতরের দিকে, অত ভিতরে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, তাই এখানেই অপেক্ষা করতে লাগলো। এদিকে আসিফ তো হেঁটে হেঁটে আসছে, তার আসতে আসতে একটু দেরি হয়ে গেল। এর মধ্যে আবিরের ফোনে একটা ফোন আসে। ফোন বের করে দেখে আবিরের বাবা ফোন দিয়েছে। তিনি ওপাশ থেকে কিছু একটা বলতেই আবির এপাশ থেকে জবাব দিল। ওহ কাম অন বাবা, তুমি রিকোয়েস্ট করেছো বলেই আমি এতদূর এসেছি। এখনো অবধি ড্রামা চালিয়ে যাচ্ছি, কিন্তু ওই গ্রামের ক্ষেত মেয়েকে বিয়ে করা ইম্পসিবল। তুমি বলছো বলেই আমি বিয়ের আসর অবধি যাব। তার আগে যদি তুমি বিয়ে ভাঙতে না পারো তাহলে আমি উঠে চলে আসব। এই কথা শোনা মাত্রই আসিফের পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। আবিরের যখন ফোন বাজছিল তখন আসিফ সেখানে এসেছিল, কিন্তু আবির ফোন রিসিভ করায় সে আবার ডাক দেয়নি আসিফকে। অপেক্ষা করছিল আবিরের কথা শেষ হওয়ার। আবির সামনের দিকে তাকিয়ে কথা বলার খেয়াল করেনি যে আসিফ এসে ওর পাশে দাঁড়িয়েছে। ওপাশ থেকে কি বলছে সেটা শুনতে পায়নি আসিফ, তবে আবিরের কথাগুলো স্পষ্ট কানে ঢুকছিল। তার মানে আবির আর আবিরের পুরো পরিবার মিলে নুরুল ইসলাম কাকাকে ঠকাচ্ছে। আবিরের রাগ হয়েছিল নুরুল ইসলামের ওপর যে তিনি তরুকে বিয়ে দেওয়ার আগে কেন পুরোপুরি খবর নিল না। অবশ্য তাকে দোষ দিয়েও লাভ নেই, এতদিন এদের করে আচরণে বোঝা যায়নি যে তারা কি চায়। তাদের নাটক এতটাই নিখুঁত ছিল। আসিফ মনে মনে ঠিক করে এই বিয়ে আর একটু সামনে আগাতে দিবে না, তার আগেই আটকাবে। আসিফ জানালায় ঠোকা দিয়ে ডাকে। আবির ভাই, আপনার শেরওয়ানি। আসিফের কণ্ঠ পেয়ে আবির তাড়াতাড়ি ফোন কান থেকে নামায়। এরপর নরম সুরে বলে, সরি ভাই, আপনাকে আবার আমার জন্য কষ্ট করতে হলো। তখন যদি দেখে নিতাম সব, তাহলে আর এই ভুলটা হতো না। ভুলটা করে ভালোই করেছেন আবির ভাই, নয়তো আমার বোনটার অনেক বড় লস হয়ে যেত। আজ এখান অবধি না আসলে তো জানতে পারতাম না যে আপনারা প্রতারক, ঠক। মুখে লাগাম দেন আসিফ ভাই। মনে রাখবেন, তরু আপনার আপন বোন না, আর দুদিন বাদে সে আমার স্ত্রী হবে। আপনি আপনার নাকটা আমাদের মাঝে না গলিয়ে ঠিক জায়গায় রাখেন। আমাদের মাঝে আসতে গেলে সেটা ভালো হবে না। তরু আমার আপন বোন না হলেও কম কিছু নয়, ওর ক্ষতি আমি হতে দেবো না। আমি এক্ষুনি নূর ইসলাম কাকাকে সব বলে দেবো। আসিফ আর কথা না বাড়িয়ে পেছন ঘুরে হাঁটা ধরে। 1 মিনিটও যায়নি তার আগেই মাথায় জোরে আঘাত লাগে আসিফের। কাঁপতে কাঁপতে পেছন ঘুরে দেখে আবির হাতে একটা মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। লাঠিটায় বালু মাখা, হয়তো এখান থেকেই কুড়িয়ে নিয়েছে। আসিফ কিছু বলতে পারে না, এর আগেই জ্ঞান হারায়। আঘাতটা জোরেই ছিল। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে এক অন্ধকার কুঠুরিতে আবিষ্কার করে। তখন কটা বাজে তা জানা নেই আসিফের। এই রুমে একটা ঘড়িও নেই। জ্ঞান ফেরার পরে আস্তে আস্তে সব মনে পড়ে। নিজের ওপর নিজেরই রাগ হয়। ও শুনেছিল সেটা চুপচাপ নুরুল ইসলাম কাকাকে বললেই হতো। কেন যে বোকামি করে আবিরকে আবার বলতে গেছিলাম। তবে আসিফ এটা এখনো বুঝতে পারছে না আবির কেন এমন করলো। রাত 2টোর সময় বাড়ির ভেতর লাইট অন দেখে বেশ অবাক হলো তুরাগ। এরকমটা সচরাচর কোনোদিনই দেখা যায়নি। রাত করে বাড়ি ফিরে কোনোদিনই মেন ডোর খোলা পান না। ওর কাছে এক্সট্রা চাবি আছে, তা দিয়েই বাসায় ঢুকতে হয়। তবে এ বিষয়টা রিক্সি। মেইন ডোর দিয়ে ঢুকলে নূরনাহার কিভাবে যেন টের পেয়ে যায়। এত রাত করে বাসায় ফেরায় পরদিন সকালে ঠিক বকা শুনতে হয়। তাই এই পন্থা বাদ দিয়েছে অনেক আগেই। এখন সর্বদা বেলকনি টপকে নিজের রুমে প্রবেশ করতে হয় তুরাগকে। এটাই এখন যাতায়াতের একমাত্র পন্থা হিসেবে ব্যবহার করে তুরাগ। নিজের বাসায় নিজেকে এখন চোরের মতো প্রবেশ করতে হয়। মায়ের বকা তাও শুনতে পারত, কিন্তু বাবার ব্যবসায় বসা নিষেধ। বিয়ে করা নিয়ে জ্ঞান জ্ঞান শুনতে কান পচে গেছে, তাই এখন আর মায়ের সামনে পড়ে না তুরাগ। তার ওপর এখন আবার মাঝে মাঝে ড্রিঙ্ক করে বাসায় ফেরে, যেটার জন্য ওর মা অনেক কষ্ট পায়। মাকেও কষ্ট দিতে মন চায় না, তার উপর নিজের কষ্টগুলো ধামাচাপা দিতে এর থেকে ভালো পন্থা জানা নেই। তাই পরিবারের সবার থেকে বাড়িয়ে নিয়েছে দূরত্ব। আজ কি এমন স্পেশাল ঘটলো যে এত রাত অবধি ড্রয়িং রুমের লাইট অন? তার উপর মেইন ডোরও খোলা রয়েছে। মনে হচ্ছে ওর মা বাবা তো মামুর বাড়িতে গিয়েছিল সেই পিচ্চিটার বিয়েতে।
এত তাড়াতাড়ি ফিরে এলো কিভাবে? যদি ফিরেও আসে তারপরেও তুরাগ যতটুকু জানে, নূরনাহার বেশ স্বাস্থ্য সচেতন। সে কখনোই রাত 10টার ওপর জেগে থাকতে চায় না। সন্ধ্যার কিছু সময় পরেই ডিনার কমপ্লিট করে 10টার দিকে ঘুমাতে চলে যায়। কিন্তু তুরাগ এটা কখনোই বুঝলো না যে যে মায়ের সন্তান এত রাত অবধি বাইরে থাকে, সে মায়ের চোখে ঘুম কখনোই ধরা দেয় না। তুরাগ ঠিক করে আজ আর চোরের মতো বেলকনি টপকে ঢুকবে না, মেইন ডোর দিয়ে ঢুকবে। মা বাবা ফিরলে এক নজর তাদেরকেও দেখা যাবে। মেইন ডোর খোলাই ছিল। তুরাগ খুব ধীর পা ফেলে ড্রয়িং রুমের দরজায় উপস্থিত হলো। অতি সন্তর্পণে পা ফেলায় ড্রয়িং রুমে উপস্থিত দুই রমণীর একজনেও তুরাগের উপস্থিত টের পেল না। তারা তাদের মতো কথায় মক্ত। তুরাগ প্রথমে দেখলো ওর মা হাত নেড়ে নেড়ে কথা বলাই ব্যস্ত। তারপর তুরাগ এক নজর যায় মায়ের অপোজিশন সাইডের সোফায় এক সুন্দরী রমণী বসা। একবার দেখাই মুগ্ধ হলো তুরাগ। মেয়েটা তার কোমর অবধি লম্বা চুলগুলো ছেড়ে রেখেছে, সেগুলো একটু একটু উঠছে, মাঝে মাঝে মুখের ওপর এসে পড়ছে। হাত দিয়ে তা সরিয়ে দিতে ব্যস্ত রমণী। মাঝে মাঝে নূরনাহার এক কথা শুনে মুচকি হাসছে মেয়েটা। তার হাসি এতটাই সুন্দর, মনে হচ্ছে কেন অপনসারী। হঠাৎ তুরাগের হুঁশ হয় সে এটা কি করছে। ছি তোরা, ছি, সেই মনিও, তুই কিভাবে একটা মেয়ের দিকে এইভাবে তাকাতে পারিস? তোর নিষেধ আছে এটাতে, জানিস না? তুরাগ তাড়াতাড়ি নজর অন্যদিকে ফেরালো, মাথা নিচু করেই বাসায় প্রবেশ করলো। ড্রয়িং রুম ক্রস করে যাওয়ার সময় তরুর নজর পড়লো তুরাগের উপর। তরু চোখ দিয়ে ফুপিকে ইশারা করলো পিছনে তাকাতে। তরুর দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকাই। পিছনে তাকিয়ে দেখে তুরাগ চলে যাচ্ছে সেখান থেকে। তারপর তিনি তুরাগকে ডাকলেন এখানে আসার জন্য, কিন্তু ঘাড় তেড়া তুরাগ সেটা শুনল না। সে ঘাড় বেঁকিয়ে গেল তো গেলই, আর একবারও এদিকে ফিরল না। তার মা যে তাকে ডেকেছে এটা যেন সে শুনতেই পায়নি। ছেলের এমন আচরণে কষ্ট পেলেও চুপ করে গেলেন নূরনাহার। এমন আচরণে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। তার ছেলেটা তার সাথে কথা বলে না বহুদিন। তিনি অনেক কষ্ট করেছেন কথা বলতে, কিন্তু কাজে আসেনি। তিনি ছেলের সাথে কথা বলেন, ছেলেকে বকা দেন, কিন্তু ছেলে কখনো টু শব্দ করে না, চুপচাপ শোনে, তারপর আবার চলে যায় সেখান থেকে। তার করা একটা ভুলের কারণেই ছেলেটা এমন রোবটে পরিণত হয়েছে। এমন মাঝে মাঝে মনে হয় তখন তিনি এমনটা না করলেও পারতেন। তুরাগ সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতেই নূরনাহার তার দৃষ্টি ঘুরিয়ে তরুর দিকে তাকালেন। তরু বিস্মিত নজরে তখন ফুপির দিকে তাকিয়ে আছে। ফুপি, তুরাগ ভাইয়া এমন করলো কেন? নূরনাহার তখনই জবাব দিতে চাইলেন না, তাই কথা ঘুরিয়ে বললেন, তোর মনে আছে তুরাগের কথা? সেই কত বছর আগে দেখেছিলি, এরপর তো আর কখনো তোদের বাসায় যায়নি, আর তুইও তো আসিসনি। তোর মা তো তোকে এক ঘরে সর্বভাবে বানিয়ে দিল। তরু ফুপির কথা ঘোরানো বুঝলো, তাই এখন আর ঘাটতে চাইল না তাকে। তাই ও বলল, হ্যাঁ ফুপি, চিনবো না কেন? তোমার ছেলে তো এক সময় ফেমাস ছিল, তখন তার সব গানের রেকর্ডিং ছিল আমার কাছে। কিন্তু হুট করে কেন নিজের প্রফেশন, নিজের ক্যারিয়ার নিজ হাতে শেষ করে দিল, সেটাই তো বুঝলাম না। আম্মুকে জিজ্ঞেস করলে বলতো সে জানে না, আর বাবাকে কখনো জিজ্ঞেস করার সাহস হয়নি। আচ্ছা বলবো তোকে আমি, এখন অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যা মা, এত রাত জাগা ঠিক নয়। নূরনাহার বলতে চায় না বলে আর জিজ্ঞেস করলো না তরু। সেখান থেকে উঠে দাঁড়ালো, চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তারপর পেছন ঘুরে আবার বলে গেল, তুমিও ঘুমোতে যাও ফুপি। তরু নিজের রুমে যেতে যেতে একবার পিছনে ঘুরে তাকালো। আসলের কোণ দিয়ে ফুপির চোখ মোছার দৃষ্টি নজর এড়ালো না তরুর। তরু মনে মনে হাসলো। তার মনে এখন একটা কথাই ঘুরছে। আসলে মানুষ নিজেকে যতটা খুশি দেখানোর চেষ্টা করে, সে কি আসলে ততটা খুশি থাকে? এই যে ফুপিকে দেখে কখনো মনে হয়েছে কি যে তারও কোনো দুঃখ থাকতে পারে? টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই, সব সময় হাসি মুখে ঘুরে বেড়ায়। মনে হয় কত সুখে যেন তিনি আছেন, অথচ রাতের আধারে তিনিও চোখের জল মুছছেন। কি অদ্ভুত তাই না? মানুষের হাসি মুখের আড়ালেও যে কতটা কষ্ট লুকানো থাকে, সেটা কেবল সেই জানে যে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। নিজের ভাবনার মাঝেই নিজের রুমের সামনে এসে গেল তরু। ভেতরে ঢুকে হাত মুখ ধুয়ে এসে
বিছানায় বসে পড়ল। এখন আর এক পাও চলা সম্ভব না, ভীষণ ক্লান্ত। এখন একটা ঘুম খুব জরুরি। তখন নিজের রুমে যেতেই নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো নূরজাহান। উঠে ফ্রিজ থেকে খাবার নিয়ে সেটা গরম করলেন। তারপর একটা প্লেটে তুলে সেটা নিয়ে হাঁটা ধরলেন তুরাগের রুমের উদ্দেশ্যে। মনে মনে উপরওয়ালাকে স্মরণ করলেন, আজ যেন অন্তত তার ছেলে তাকে না ফিরিয়ে দেয়। তিনি তুরাগের রুমের সামনে এসে দেখলেন ভেতর থেকে রুম লক। তিনি অনেকবার নক করলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তিনি আবার ডেকে বললেন, তুরাগ, দরজাটা খোল বাবা। এত রাতে কষ্ট করে খাওয়ার গরম করেছি, ওঠ না, একটু খেয়ে নে। সারাদিন বাইরে কি না কি খাওয়া কে জানে, এভাবে শরীরে রোগ বাঁধিয়ে ফেলবি। এতবার ডাকার পরেও ভেতর থেকে সাড়া এলো না। রুম কি লক করা নাকি শুধু ভেজিয়ে রেখেছে? দেখতে লকটা মোচড়ে দিতেই খুলে যায়। তিনি তো ভেবেছিলেন লক করে দিয়েছে প্রতিদিনের মতো। তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, কিন্তু তুরাগ ঘুমিয়ে পড়েছে। যে শার্টটা পরে এসেছিল তাও খাটের কোনায় পড়ে আছে। পায়ের মোজাগুলো ছড়িয়ে আছে ফ্লোরে। কোনো মতে হাত মুখে পানি দিয়ে এসে শুয়ে পড়েছে বিছানার মধ্যে। শীতে কুঁচকে আছে। নুরনাহার সব কিছু গুছিয়ে রাখলেন। এসিটা কমিয়ে দিয়ে একটা পাতলা কম্বল দিয়ে দিলেন। তারপর ছেলের মাথায় একবার হাত বুলিয়ে বেরিয়ে গেলেন। রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো দেখা দিয়েছে। কটা বাজছে তা বলা মুশকিল। কাল রাতে দিয়ে যাওয়া খাবার জিদ করে ফিরিয়ে দিয়েছিল আসিফ। এখন ক্ষুধার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে মনে হচ্ছে। এখানে পানির একটা বোতল ছাড়া আর কিছুই নেই। উঠে গিয়ে কিছুটা পানি খেয়ে নিল। ভেবেছিল পানি খেলে ক্ষুধা কিছুটা কমবে, কিন্তু হলো তার উল্টো। খালি পেটে পানি খাওয়ায় ফলে ক্ষুধা কমলো না, বরং পেটে চিনচিন ব্যথা শুরু হলো। পেট চেপে বসে রইল আসিফ। এমন সময় দরজাটা ক্যাতক্যাত শব্দ করে খুলে গেল। আসিফ বুঝলো হয়তো সকালের খাবার নিয়ে এসেছে। ভাবলো এখন আর খাবারটা ফেরত দেব না। মাথা উঁচু করে দেখার চেষ্টা করলো কি খাবার এনেছে। রুটি আর একপাশে একটু সবজি দেখা যাচ্ছে। সবজিটা দেখে মাথায় একটা বুদ্ধি আসলো আসিফের। লোকটা খাবারগুলো দূরে রাখা টেবিলে রেখে চলে যেতে নিলে আসিফ ডাকলো লোকটাকে। এই যে ভাই, শুনছেন? জি বলুন। আপনার নামটা কি? কি নামে ডাকবো আপনাকে? রাফিন। রফিন ভাই, আমি না ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছিলাম। পায়ে অনেক ব্যথা, হাঁটতে পারছি না। আপনি একটু কষ্ট করে খাবারটা এখানে দিয়ে যান। রাফিন ছেলেটা দ্বিমত পোষণ না করে খাবারটা নিয়ে এগিয়ে এলো বেডের পাশে। খাবার তার হাতে থাকা অবস্থায় তরকারির বাটিটা হাতে তুলে নিল আসিফ। রাফিন ভেবেছিল রাতে খায়নি, তাই হয়তো বেশি ক্ষুধা লাগছে। তাই কিছু মনে না করে রুটির প্লেটটা রাখতে মাথা নিচু করলো। অমনি আসিফ হাতে এক খাবলা সবজি উঠিয়ে মেরে দিল রাফিনের দিকে। সবজিটা রান্নার সময় কাঁচামরিচ ব্যবহার করা হয়েছিল, যা চোখ অবধি পৌঁছাতেই হাতটা অমনি চোখে চলে গেল। ভীষণ জ্বলছে চোখ। আসিফ এক মুহূর্তে দেরি করেননি। সাথে সাথে লোকটার মুখ চেপে ধরলো যাতে চেঁচাতে না পারে। এক হাতে বালিশের পাশে থাকা নিজের শার্টটা নিল। সেটাই কাজে লাগালো রাফিন নামক ছেলেটার মুখ বাঁধতে। দুই ওষ্ঠের মাঝখানে শার্ট ঢুকিয়ে মাথার পেছন দিকে গিট্টু দিয়ে দিল। এখন আর ঠোঁটও নাড়তে পারবে না, আর কোনো কথাও বলতে পারবে না। বেডশিট টেনে ছিঁড়ে ফেললো। তা দিয়ে হাত বাঁধলো, পা বাঁধলো। তারপর পানির বোতল থেকে পানি নিয়ে রাফিন চোখে দিল। এতক্ষণে একটু পানি পেয়ে রাফিনের মনে হতে লাগলো মরুভূমিতে এতক্ষণ ছটফট করে থাকা কোনো মানুষ একটু পানির সন্ধান পেল। বেশ খানিকটা পানি দিয়ে চোখ পরিষ্কার করে নিল আসিফ। ও এখান থেকে বের হওয়ার জন্য এমনটা করেছে। তবে একটা লোক কষ্ট পাচ্ছে এটা দেখে মায়া হয় চোখ পরিষ্কার করে দিল। এরপর রাফিনের চোখের সামনে ওর মাথার ক্যাপ, মাস্ক সব খুলে নিল। কালো রঙের সানগ্লাসটাও নিল। এরপর জুতো, কালো জ্যাকেট একে একে সব খুলে নিল। আসিফের পরনে কালো প্যান্টি ছিল, তাই তার লাগেনি। শার্টটা গায়ে ঢোকানোর পরে মনে হলো আসিফের শার্টের সাইজ আর রাফিনের সাইজ একই। কি সুন্দর লেগে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে রাফিনকে আসিফের জায়গায় বেঁধে ফেলে রেখে দরজার বাইরে থেকে বন্ধ করে খালি ট্রেটা নিয়ে বেরিয়ে এলো আসিফ। একটু দূরে আরেকজন গার্ড দাঁড়ানো ছিল। তিনি এগিয়ে এসে জিজ্ঞেস করলো, খেয়েছেন? আসিফ হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর ওই পাশেই লোকটা বলল, এতক্ষণ লাগে? বাপ রে, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। যাক, এসেছি, এখন চল। আসিফ মাস্কের আড়ালে মুচকি হাসলো।
যাক, এই লোকটা যখন চিনতে পারেনি তখন অন্য কেউ পারবে না। এতক্ষণ একটা ভয় ছিল, এখন আর নেই। আসিফ সেখান থেকে না বেরিয়ে গার্ডদের সাথে মিলে সেখানে কিছুক্ষণ থাকার প্ল্যান করলো। কি হচ্ছে এখানে এটা জানা জরুরি এখন। একটু সময় পরেই একজন গার্ড দৌড়ে এসে জানালো,